আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় কোন পথে রাজনীতি কূটনীতি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল এবং সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ২১-এর স্টুডিওতে। আমাদের আজকের বিষয় কোন পথে রাজনীতি কূটনীতি, এবং এর পাশাপাশি আরেকটি বিষয়ও আছে, যেটি হচ্ছে অর্থনীতি নিয়ে বেশ কথা হচ্ছে। আমি আলোচনায় যাবার আগে একটি বিষয় দেখে আসতে চাই। আমরা একটি অডিও শুনতে চাই, যে একটি অডিও যদি আমরা শুনতে পারি। আমি জেলা যুবদলের জয়েন্ট সেক্রেটারি, ১৭ বছর পর একটা কাম নিছি। আপনি সাইডে গেছেন কি লেগে? এরকম ১৭ বছর পর কাম নিছি, এই সাইডে কি লেগে আপনি গেছেন? একটা হইবে না সাইডে হইবে, আপনি সাইডে গেছেন কে? সাইডে যাওয়া কি নিষেধ নাকি? কিসের জন্য আপনি কিসের জন্য গেছেন? এই দেখুন, না না সাইডে যাওয়া নিষেধ। আমি শেষ করে এলাইছে ১৭ বছর পর এত যুদ্ধ করে এরপর আইছে, এখন আইছেন আপনি সাইডে যাইয়া, কারণ এই হইয়া মানে সাইডে যাই আপনি কাজ অনিয়ম করবেন, সেটা সাইডে যাওয়া যাবে না। আপনি অনিয়ম করলে আপনি কেটা? এই দেখুন আপনি কেটা অনিয়ম করলে অফিস দেখবে, আপনার কাজ কি অনেক অনিয়ম অফিস খেতে জানো হয়নি খেতে। আমি আইতে আছি, খাওয়া মানে আইতে আছি। আপনি আসেন ভাই, আপনি দেখতে চাই, আসেন তো আপনি আসেন। আমি খাওয়াইতে আছি, দাঁড়া আসেন। ও আমি কি নাম কি আমার নাম সিদ্দিক। সিদ্দিক কি করেন? আমি সাংবাদিক। আপনি কি সিভিল ইঞ্জিনিয়ার? না, সিভিল ইঞ্জিনিয়ার কেন হবো? সিভিল ইঞ্জিনিয়ার হলে সাংবাদিকের সাইডে কাম কি? সাংবাদিকরা সাইডে গেলে আপনি অনিয়ম করলে সাংবাদিকরা সাইডে যাবে না। আপনি এখানে অনিয়ম যা করুক, আপনার কি অনিয়ম করবেন? অফিসে যোগাযোগ করেন। অফিসে আমি তো অফিসে যোগাযোগ করবো, ঠিক আছে। আপনি ঠিকাদার, আপনি যেহেতু ঠিকাদার, আপনাকে জিজ্ঞেস করবো না? এবার ১৭ বছর পরে এই প্রথম কাম নিছি, একটা কথা বলছো। ১৭ বছর না, আমি ২০ বছর পরই নেন, সমস্যা নাই। এই খবরটা কামটা কি এইটা কথা? তুই সাংবাদিক, তুই থাকবি অন্য কামে, তুই অনেক কামটা কি? সাংবাদিকরা এই নিউজ করে না। তুই যা অফিসে যাই যোগাযোগ কর, যা। ওই সাইডের দ্বারা গেলে তোর কি করা লাগবে এটা বুঝবো না আমি। আমি কি করবেন এটা দেখি ভাই, আসেন একটু। আপনি কাম নাই, আপনি আসেন, আপনার চেহারাটা দেখি, অসুবিধা নেই, আপনি আসেন। দেখা লাগবে না, চেহারা দেখলে পর্তুগালে আসে জিজ্ঞেস শখ জিজ্ঞেস। না শখ যেই হোক, সমস্যা নাই। প্রধানমন্ত্রী তো না ভাই? হ্যাঁ, প্রধানমন্ত্রী তো বললাম। আবার বেড়া কি হয়? তুই দি বেড়া ফালতুমি করে ধরছো ভাইডু। আপনি কি প্রধানমন্ত্রী সেটা বলেন আগে। প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এভাবে বলে না। হ্যাঁ, প্রধানমন্ত্রী ওই কথা বলে না। আপনি যা বলেন প্রধানমন্ত্রী আমি আইতেছি, আইয়ে তোর লাগে আমি কথা কইছি। আচ্ছা, অসুবিধা নেই, আপনি আসেন। আমি তো আপনার বললাম আপনি আসেন, আপনার সাথে বসতে চাই, আসেন, আপনার চেহারাটাও দেখতে চাই। ঠিক আছে, তুই চেহারা দেখতে, তোর চেহারাও আমি দেখতে চাই। আমি আইতেছি, অসুবিধা নেই, আপনি আসেন। আসেন, আপনার চেহারা আপনি দেখেন। ঠিক আছে, নাম্বার সেভ করে রাখতে আছি, আমি দেখছি। আমরা অডিওটি শুনলাম, দুজনেই শুনেছি আমরা বিষয়টি। এটি পটুয়াখালীর একটি ঘটনা, সম্প্রতি ঘটনা। এরকম আরও বেশ কিছু ঘটনা আমরা দেশের বিভিন্ন প্রান্তে দেখতে পাচ্ছি। যখন এই ধরনের ঘটনা ঘটছে, বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা হচ্ছে। এটি অবশ্যই প্রশংসার দাবি দেখে বিএনপির শীর্ষ নেতৃত্ব পর্যায় থেকে। কিন্তু আমার প্রশ্ন যেটি, যে এত ব্যবস্থা নেওয়ার পরেও দলীয় নীতি এবং শৃঙ্খলা কেন মানছে না, বিশেষ করে মাঠ পর্যায়ে যারা আছে তারা? আজিজুল বারী হেলাল, আপনার কাছে জানতে চাই। দেখেন, বাংলাদেশের যে অডিও ক্লিপটা দেখালেন, এই অবস্থা কিন্তু বাংলাদেশের পলিটিক্সের এই যে ক্রিমিনালাইজেশন বা দুর্বৃত্তায়ন, এটা যে আপনার এই নতুন কোনো কিছু এটা ভাবার কারণ নেই। এবং এটা যে শুধু বিএনপির মধ্যে সংক্রমিত তাও ভাবার কারণ নেই। আমাদের যে দুঃখজনক হলো যে বাংলাদেশে এখন যে নতুন রাজনৈতিক দলটি নতুন বন্দোবস্ত নিয়ে আমাদের সামনে হাজির, তারাও কিন্তু এই কাজের সাথে জড়িত। যদিও আপনি একটা যুবদলের একজন নেতার একটা ক্লিপ দেখালেন, এরকম আপনি যদি সার্চ করেন তাহলে এই যে আমাদের নতুন যে রাজনৈতিক দল, ইভেন ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো, তাদের এরকম অজস্র ক্লিপ আপনি পাবেন। আমি এই ঘটনাকে সমর্থন করছি না, আমি করছি বাংলাদেশের এই পলিটিক্যাল ক্রিমিনালাইজেশন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনি যে অডিওটা দেখালেন, সেখানে একজন সাংবাদিক এবং একজন ঠিকাদারের মধ্যে কথোপকথন। আমি অবশ্যই বলবো যে সাংবাদিকেরও দায়িত্ব ওখানে কাজ ঠিকমতো হচ্ছে কিনা, এটা তার দায়িত্ব। এবং ঠিকাদারকে যে আপনি যদি বলবেন যে সে খুব ব্যক্তিত্ব সম্পন্ন লোক এবং সে খুব নীতিবান লোক, তাও তো ভাবার কারণ নেই। বাংলাদেশের আপনার ব্যবসায়িক জগৎ বলেন, প্রত্যেকটা জগতে গত 17 বছর যে ক্রিমিনালাইজেশন হয়েছে, সেই ক্রিমিনালাইজেশনের ঢেউ এখনও বিদ্যমান রয়েছে। কিন্তু মজার যে কথাটা, সেটা হলো যে আমরা একমাত্র দল, এটাকে আপনি যেটা বললেন যে আমরা অ্যাড্রেস করছি,
অ্যাকসেপ্ট করছি এবং ব্যবস্থা নিচ্ছি, আমরা ডিনাইং টেন্ডেন্সিতে নেই। কিন্তু দুঃখজনক হলো যে অন্য যে রাজনৈতিক দল, ইভেন নতুন যে রাজনৈতিক, তারা একদম অ্যাকসেপ্টও করে না, ডিনাই করে না। যেমন এই ঘটনাটা আপনি বললেন, আমরা অ্যাকসেপ্ট করলাম, এটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পার্টি অবশ্যই নেবে যে একজন সাংবাদিকের সাথে এরকম ব্যবহার করা হলো কেন। এখন ওইখানে কাজ কি করেছে ওইটা আমি জানি না, ওখানে কাজ কি উন্নত মানের হচ্ছে কি না হচ্ছে না এইটা ইঞ্জিনিয়ার সাহেবই ভালো জানে। সাংবাদিক সাহেবের বক্তব্য যে ওখানে কাজ ভালো হচ্ছে না, এই তো আমি যেটা বুঝলাম। সুতরাং এইটার সত্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। তবে একজন সাংবাদিক তার দায়িত্ব পালন করেছে, আমি মনে করি যে ওই ঠিকাদার তারও উচিত ছিল। এটা থেকে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না? অবশ্যই, এটা তো আপনার ভাবমূর্তি নষ্টই হয়। কিন্তু আমি যেটা বললাম যে বাংলাদেশে যে পলিটিক্যাল ক্রিমিনালাইজেশন স্বাধীনতার পর থেকেই শুরু হয়েছে, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের এটার থেকে আমরা এখনও হয়তো মুক্ত হতে পারেনি। বিএনপি প্রথম দল এটা মুক্ত হওয়ার জন্য আমরা এখন স্টেপগুলো নিচ্ছি, যেটা তত্ত্বাবধায়ক এই ইন্টারিম গভর্নমেন্ট তিনিও কিন্তু অনেক ব্যবস্থা নিতে পারতেন। দেখেন, আমরা বারবার বলেছি যে যে সমস্ত রাজনৈতিক নেতাকে চাঁদাবাজ, সন্ত্রাসী বা এরকম বাজে কথোপকথনের জন্য আমরা স্থগিত করছি বা কারণ দর্শান হচ্ছে, তাদের উপরে আইনি ব্যবস্থা তো বিএনপি নিতে পারে। এই আইনি ব্যবস্থা নেবে হলো সরকার সেটাও করছে না। তাহলে আজকে সংস্কার বা রাষ্ট্র মেরামতের যে কথাগুলো বারবার বলা হচ্ছে, সেগুলো থেকে আমরা এক ধাপ এগিয়েছে আসছি। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা অন্য রাজনৈতিক দল থেকে এই যে রাজনৈতিক সংস্কার, এই রাজনীতি যে পলিউশন হয়েছে, এটা থেকে বেরিয়ে আসার জন্য বিএনপি তো প্রথম কথা বললো। এবং আপনি দেখেন, আজকে রাজনীতি ভালো করার জন্য, রাষ্ট্র মেরামত করার জন্য যে কথাগুলো আপনারা বলছেন, আমরা সেই কথাগুলো আপনার ফ্যাসিবাদের আমলে তার রক্তচক্ষুকে উপেক্ষা করে তার সামনে দাঁড়িয়ে সংস্কার প্রস্তাব দিয়েছি। এই দেশে রাষ্ট্র মেরামত সংস্কার প্রস্তাব এর প্রবর্তকই তো বিএনপি। আপনি দেখেন 31 দফা, এর আগে 27 দফা, এর আগে ভিশন 2030, ফ্যাসিবাদের যুগে আমরা বলেছি। এখন যারা বলছেন এই মুক্ত যুগে, আমরা তাদের সাথেও আপনি দেখেন যে আমাদের সংস্কার প্রস্তাব, এই যে সরকার যে 166 সংস্কার প্রস্তাব দিয়েছে, যে স্প্রেডশিটটা আমাদের দিয়েছে, আমি দেখলাম সে স্প্রেডশিট আমাদের 31 দফার আলোকেই তো অনেক বিষয় একমত হয়েছি। কিন্তু দুঃখজনক হলো তারপরেও নির্বাচন নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে এবং এই সমস্ত সিনড্রোম বিএনপিকে মেলাইন করা এবং অন্য একটি দলকে সুযোগ করে দেওয়ার একটা পরিবেশ তৈরি করার একটা অপচেষ্টা চালানো হচ্ছে। জি, আমি এই প্রসঙ্গে আসবো। আনিস আলমগীর, আপনি এই বিষয়ে আপনার মতামত কি বা মন্তব্য কি আসলে, যে এই যে রাজনীতির মাঠের যে অবস্থা আপনি শুনেছেন নিজেও? রাজনীতির মাঠের অবস্থা যদি বলতে হয়, তো চাঁদাবাজি যে অভিযোগ আপনি তুলছেন শুরু থেকে, তো এটা তো বিএনপি উনি যেটা বললেন যথার্থভাবে বলেছেন, ওনারা অস্বীকার করছেন না, কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো লাভ হচ্ছে না। আজকে যদি আপনি রিপোর্টগুলো দেখেন, ঢাকা শহরে 53টি আপনার পরিবহন টার্মিনাল আছে, মাসে সেখান থেকে প্রায় 70 কোটি টাকার মতো ইনকাম হয়। তো এই চাঁদাবাজির সাথে পুরো চক্র হয়ে গেছে বিএনপির লোকজনের, এটা পত্রিকায় উঠে এসেছে। কিন্তু তারা যথেষ্ট চেষ্টা করছে যে এটা মানে আমি বলবো যে হাইকমান্ড থেকে এগুলো নিয়ন্ত্রণ করার, কিন্তু তৃণমূল এগুলো শুনছে না। তাদের বিএনপির এখন সবচেয়ে বড় দুর্বলতা এটাই দেখা দিচ্ছে যে তারা মানে নেতৃত্ব মানে না, তাদের দলটার মতো এটা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, কিন্তু সেখানে এটুকুও ঠিক ছিল যে ওইখানে একক ক্ষমতা, একক পাওয়ার, স্বৈরাচারী যত কিছু করেন এইগুলো ধরে কিন্তু ওস্তাদ ছিল পিটানোর জন্য। বিএনপিতে সেটা পারছে না। এখন সরকার চলছে ডক্টর ইউনূসের, কিন্তু কাজ করছে দখলদারিতে যতগুলো বিষয় আছে সবগুলো এখন বিএনপি, জামাত অ্যান্ড আদার্স। বিএনপি একটু বেশি শেয়ার পাচ্ছে, অন্যেরা পাচ্ছে, আর উনি নতুন যে দলের কথা বললেন তারাও হালকা পাতলা শেয়ার পাচ্ছে। তারা যে পাচ্ছে না তা না, তারা হয়তো তৃণমূল পর্যায়ে ওইভাবে চাঁদাবাজি করছে না, তাদের চাঁদাবাজি একটু আরও হাই লেভেলে হচ্ছে। এখন সাভারের যে সবচেয়ে বেশি যে ইয়েটা হলো জুটের ব্যবসা বলে, যে গার্মেন্টসের যেটা, সেটা তাদের হাতে চলে গেছে। পাড়া মহল্লায় যে ডিশ অ্যান্টেনা, তারপর ইন্টারনেট, এই ব্যবসাগুলো একদম সঙ্গে সঙ্গে দেখেন আপনি মানে হাত বদল হয়ে গেছে। বাসা বাড়িতে কাজের এই যে ময়লা নিয়ে যেত, এগুলো হয়ে গেছে। রাস্তাঘাটে ঢাকা সিটিতে আপনার একটা টিকিট ধরাই দিত যে এটা পার্কিং, হয়তো এটার কোনো ইজারাদার কিছুই নাই। এগুলার
এগুলা তাপসের আমলে ওদের লোকেরা ছিল বা অন্য ওই এলাকায় আরেকজনের এলাকায় তাদের লোকেরা ছিল, এখন এগুলো বিএনপির লোকদের সব হস্তগত হয়েছে। এটা থেকে আমি জানি না। এবং আরেকটা জিনিস সবচেয়ে বেশি, এটা সারা বাংলাদেশেই চলছে, বালু উত্তোলন। এটা সবচেয়ে লুক্রেটিভ। আমার নিজের এলাকাও আমি এটা দেখছি যে ওইখানে যেগুলো আওয়ামী লীগের লোকজন আগে খেত, এখন এগুলা বিএনপির হাতে চলে গেছে এবং তারা খুব আবার আবার নীতিবান। তারা আবার এখানে ভাগ দিচ্ছে, যে জামাতকেও ভাগ দিচ্ছে আর অন্য দলকেও দিচ্ছে এবং আরও কত মানে মানে কি মানবিক, তারা আগে যারা খাইতো তাদেরকেও দিচ্ছে খুব সামান্য, যে তারা কিভাবে পদ্ধতিতে করে সহায়তা করে সেগুলো নিয়েছে। আমি শুনেছি, এটা পত্রিকায় রিপোর্ট আসছে এবং মারামারি হচ্ছে এটা নিয়ে। এখন এটা আবার বারবার বলতে হচ্ছে, বিএনপি এটা নিয়ন্ত্রণহীন অবস্থায় তাদের লোকজনকে ছেড়ে দিচ্ছে। সেন্ট্রাল পর্যায়ে যে নেতাদের এটা নিয়ে অনাগ্রহ নাই, এদেরকে দমন করার আমি বলবো না। আমি ব্যক্তিগতভাবে জানি যে রিজভী ভাইয়ের কাছে কয়েকজন অভিযোগ করেছিল, উনি যথাযথভাবে এটা যারা শীর্ষ পর্যায়ে থেকে কিন্তু বিএনপি ব্যবস্থা নিচ্ছে, শীর্ষ নেতৃত্ব যেটা আমরা দেখছি। তারেক রহমান সাহেবও অনেক জায়গায় ইনভলভ হচ্ছে, কিন্তু তারপরে কেন এটা হচ্ছে, মানে নিয়ন্ত্রণ হচ্ছে না, সেটা আমার মনে হয় আমরা শুধু বিএনপিকে দায়ী করলে এখানে হবে না। এখানে দায়িত্বের জায়গাটা আপনার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই ডক্টর ইউনূসের হাতে। ডক্টর ইউনূসের বাহিনী, এই যে আইন শৃঙ্খলা বাহিনীর একটা চরিত্র চেঞ্জ হয়ে গেছে। এরা আওয়ামী লীগ আমলে যে চাঁদাবাজদেরকে আশকারা দিত, ওদের তলফিবাহক হিসাবে কাজ করত, ওদের সাথে শেয়ার নিত, ঠিক একইভাবে বিএনপির এটা কী বলবো এগুলারে, যেগুলা কি শব্দ আমি বলতে পারছি না, এই যেগুলো আছে রাস্তাঘাটে বা থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, হ্যাঁ, এগুলার এখন এরা তলবিবাহক হয়ে গেছে। এই প্রশাসন ওদের কথা শুনে, বিএনপি নেতাদের কথায় এখন ওসি চলে। তো এখন ডক্টর ইউনূস কি বলবে ওদেরকে, তোমরা কেন এটা করছো না? ওনার বলা উচিত এটা, যে এটা সরকারটা ওনার, বদনামটা যদি হয়ে থাকে এটা বিএনপির হচ্ছে, কিন্তু সার্বিকভাবে মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, জনগণ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা যে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিএনপির হাইকমান্ড যদিও চায় এটা দমন করার জন্য, প্রশাসন যদি এটা না হয়, প্রশাসন যদি ধরেই নেই সামনে তো আসবে বিএনপি, সো আমরা এদের দালালি করতে থাকি, তাহলে আমাদের সুবিধা হবে, যে যেখানে এখন নিয়োগ পেয়েছি সেটা কন্টিনিউশন থাকবে। এই মেন্টালিটি কিন্তু প্রশাসনের মধ্যে ঢুকে গেছে। এটা থেকে বের হলে আমার মনে হয় একটু বেটার হতো। আর আপনি যে ক্লিপটা দেখালেন শুরুতে, এটা আমি একটু ভিন্নভাবে দেখতে চাই। সাংবাদিক হলে গিয়ে আমি সবাইরে একবারে ধোয়া তুলসী পাতা মনে করবো তা না। যেই সাংবাদিক এই কন্ট্রাক্টরকে ফোন করছে, সেখানে আপনি কনভারসেশনগুলো যদি খেয়াল করে দেখেন, ওই কন্ট্রাক্টর মনে করছে যে সে চাঁদা দাবি করার জন্য ওইখানে যাচ্ছে এবং তার কিছু অভিযোগ তুলছে এবং বারবার বলছে তুমি কে বা তুই কে, এটা দেখার, এটা তো ইঞ্জিনিয়াররা দেখবে। সেটা অজ্ঞতাসুলভ বলছে, সাংবাদিক দেখতে পারে, কিন্তু সাংবাদিক যেটা বলছে না যে অভিযোগটা কি কারণে তার ওইখানে যেতে হচ্ছে, যে ওই লোক কি সিমেন্ট দিয়ে নাই, না বালি দিয়ে নাই, না রড চুরি করছে, না ওইখানে কাজ হচ্ছে না, এটা নিয়ে টেন্ডার দিচ্ছে। সাংবাদিকের কথা আমি যতটুকু শুনেছি, আমি জানি না আপনি কতটুকু শুনেছেন, সেই অভিযোগটা স্পেসিফিক নাই। যদি এই অভিযোগটা থাকতো তাহলে এটা একটা বলিষ্ঠভাবে আমি বলতে পারতাম সাংবাদিকের পক্ষে, কিন্তু এখানে সাংবাদিক যে আমার জাতিভাই বলে আমি পুরোপুরি তাকে এখানে দিতে পারছি না। এবং এই কালচার সারা বাংলাদেশে স্থানীয় পর্যায়ে হচ্ছে। এই স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের চাঁদাবাজিতেও মানুষ অতিষ্ঠ। এটা যদি বিএনপি চাঁদাবাজরা যে শুধু অতিষ্ঠ করছে তা না, এই স্থানীয় সাংবাদিকরাও চাঁদাবাজি, সাংবাদিকরাও একটি অংশ আছে, সব সাংবাদিক না, একটি অংশ, সাংবাদিকদের একটি অংশ আছে, বড় অংশ আছে, একটা অংশ না। আমি বলবো যে ঢাকাতে যেরকম কেন্দ্রীয়ভাবে বড় বড় দান মারছে দুর্নীতিবাজরা আছে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে, তেমনি গ্রাম পর্যায়ে একবারে আমি সিংহভাগ আছে। এবং এদের কারণে যে দু চারজন যে ভালো সাংবাদিক আছে তাদের ইমেজও এখানে নষ্ট হচ্ছে। হয়তো এই যে ভদ্রলোক এখানে গেলেন, ওনার ইমেজ হয়তো ভালো, উনি একটা ভালো পত্রিকায় কাজ করেন, ওনার ইন্টেনশন হয়তো ভালো, আমার মনে হয় উনি একটা ওই প্রেস ক্লাবের হয়তো কোনো একটা এক্সিকিউটিভও, কিন্তু তাকে ট্রিট করা হচ্ছে ওইরকম করে, ওই লোক সেটা জানে। আমি নিজের ক্ষেত্রে বলি, আমি যদি কোনো কথা বলি আমাকেও তো এরকম করে বলে যে
এমনভাবে বলা যায় যে কিনতে পারে এরকম কথা, তার মানে তারা কেউ আমাদের কেউ না কাউকে তারা বিক্রি হচ্ছে এবং কিনছে বলে সেই অভিজ্ঞতা থেকে আপনাকে ট্রিট করছে। যে আমি আজিজুল বারী হেলালের কাছে আবার আসতে চাই, যে বলুন দেখেন এই যে অডিও যেটা শুনলাম, আনিস আলমগীর ভাই খুব রাইটলি বলছেন যে এখানে আসলে চাঁদাবাজির বিষয় না। যদি চাঁদাবাজির বিষয় থাকতো তাহলে সাংবাদিক যিনি বলছেন তিনি হয়তো কেন ডাকছে, যে ভাই যেটা বললো যে কোন অভিযোগে ডাকছে বললো না, সুতরাং এখানে তিনি হয়তো কোনো টোল দাবি করছে কিনা এটা একটা প্রশ্ন এসে যায়। আচ্ছা, এই প্রশ্নটা থাক। এখন কথা হচ্ছে যে বাংলাদেশে যে বিএনপির নেতাকর্মীরা তার হাইকমান্ডকে মানছে না, চাঁদাবাজি করছে। এখন আমার বক্তব্য, বিএনপি কি ক্ষমতায়? উনি কিন্তু আনিস আলমগীর ভাই কিন্তু রাইটলি বলছে বিএনপি তো ক্ষমতা নয়, ইনফ্যাক্ট ক্ষমতা তো ডক্টর ইউনূস। এখন তার যে প্যাট্রোনাইজেশনের যে দলটি হয়েছে এই এনসিপি, তারা যে নিয়োগ বাণিজ্য, পদায়ন বাণিজ্য, যে বললো যে ওসি সাহেবগুলো বিএনপির কথাই চলে, এটা হয়তো উনি শুনছেন। ওনার কিন্তু মাঠে যাই অভিজ্ঞতা হয়েছে কিনা আনিস আলমগীর ভাই যায় না। আমরা মাঠে দেখছি যে প্রশাসনে এবং আইন শৃঙ্খলা বাহিনীতে এখানে নতুন দল এবং অন্য অন্য রাজনৈতিক দলেরও একটা ব্যাপক প্রভাব রয়েছে, তাই না? তো এখন সমস্ত রাজনৈতিক দলে যদি প্রশাসনের উপর এরকম ব্যাপক প্রভাব থাকে, শুধু বিএনপিকে, বরঞ্চ বিএনপি বারবার বলছে যে এই সমস্ত পদায়ন নিয়োগগুলো আপনার ফ্যাসিবাদের দোসরদের করা হচ্ছে। এই অভিযোগ কিন্তু আমাদের পুরানো, আপনারা এটাকে অ্যাড্রেস করছেন না কেন? তাহলে এই নিয়োগগুলো কারা দিচ্ছে? এই নতুন রাজনৈতিক যে দলটি তৈরি হয়েছে তারা সরকারেও আছে, বাইরেও আছে। সুতরাং এই প্রশাসন কেন এই চাঁদাবাজদেরকে গ্রেফতার করতে পারছে না? তার মানে কি এই চাঁদাবাজরা নিশ্চয়ই আপনার সরকারের একটা যোগসাজুজে রয়েছে। সরকার, ডক্টর ইউনূস স্যার বলেনি যে আপনারা সব চাঁদাবাজি করেন, উনি তো নিয়ন্ত্রণ করতে পারেন। ওনার কথা তো তারা নতুন যে রাজনৈতিক দল তারা তো শুনছে না তার কথা, তারা তো চাঁদাবাজি করছে, আপনার নিয়োগ বাণিজ্য করছে, পদায়ন করছে, তাই না? সুতরাং আমি বলতে চাচ্ছি ডিফারেন্সটা দেখেন, ডক্টর ইউনূস কোনো ব্যবস্থা নিচ্ছে না, তার হাতে ক্ষমতা, তার হাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব কিছু তিনি ছেড়ে দিয়েছেন। তার মানে কি এইটা বুঝতে হবে যে আমরা এখন তার দেখলাম যে তার একটা অপরিহার্যতা, যে বাংলাদেশের ডক্টর ইউনূসের একটা অপরিহার্যতার পরিবেশ তৈরি করতে চাচ্ছেন তিনি, সমস্ত রাজনৈতিক দলগুলোকে, রাজনৈতিক ব্যবস্থাকে মেলাইন করবার। যেহেতু তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না, সমস্ত ক্ষমতা তার হাতে, সেই ক্ষমতা সে প্রয়োগ করছেন না, বরঞ্চ তিনি এই বাংলাদেশে যে এখন পলিটিক্যাল একটা অস্থিতিশীল বলবো না, অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার ফলে হয়তো ভবিষ্যতে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে। এই অনিশ্চয়তাকে তিনি অ্যাড্রেস না করে প্রথমে যে কথাগুলো বলা হয়েছিল, সংস্কার, স্থানীয় নির্বাচন, তারপরে আপনার বিচার, এইগুলো যখন ইস্যুগুলো রিজলভ, তখন উনি এখন আপনার দেখবেন যে এই যে আপনি কূটনীতির একটা কথা বলেছেন, বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে তার একটা এক্সপোজার তিনি শো আপ করতেছে। ইট ইজ কাইন্ড অফ জেস্টার যে তার একটা ইন্ডিসপেন্সিবিলিটি, এই সরকারে থাকার, দীর্ঘদিন থাকার। ঈদের মাঠে আমরা যার একটা উদাহরণ পেলাম যে হাতের 5 আঙ্গুল দেখি আরও 5 বার। আমার কাছে তখনই মনে হয়েছে, আমি তখন মক্কায় অবস্থান করছিলাম ঈদের দিন, যখন ওইটাই, তখন আমি মনে করছিলাম যে শেখ হাসিনাও কিন্তু এই কাজ করেছিল, যে শেখ হাসিনার সরকার বারবার দরকার, ব্যবসায়ী দিয়ে, আপনার বিভিন্ন বুদ্ধিজীবীদের দিয়ে, বিভিন্ন প্রফেশনালসদের দিয়ে। ডক্টর ইউনূস দেখলাম তৃণমূল পর্যায় থেকে এই ব্যবস্থা শুরু করেছেন যে তাকে এখন 5 বছর দরকার। তার এই অপরিহার্যতা তুলে ধরবার জন্য আজকে দেখেন যে একটা জিনিস বলতেই হয় যে বিমস্টেকে তিনি বললেন যে শেখ হাসিনাকে স্টাডিড করার কথা বললেন, তারপরে গঙ্গার পানি চুক্তি আপনার রিনিউ করার কথা বললেন, তিস্তার পানি চুক্তির কথা বললেন, সীমান্ত ক্লিংসের কথা বললেন, কিন্তু ভারত কি বললো তার উত্তরে এটা কিন্তু আমাদের জানালো না। বরঞ্চ আপনার ভারতের মিডিয়াগুলো দেখলাম তার উল্টো কথা বললো, যে এই সমস্ত কথা ডক্টর ইউনূস বলেনি। তাহলে ভারতের মিডিয়া খারাপ মিথ্যা বলছে না বাংলাদেশ মিডিয়া মিথ্যা বলছে, এটা আমরা জানলাম না। এবং ভারত কি উত্তর দিল? ডক্টর ইউনূস তো চাইলো ভারত একটা কিছু উত্তর, সেটাও তিনি বলছেন না, তাই না? তার মানে কি, তার এই যে একটা টেনশন আমাদের সাথে তৈরি করে তিনি তার অপরিহার্যতা তুলে ধরবার জন্য, যে এখন টেনশন অন্য দেশের সাথে, কূটনীতিক টেনশন, ইকোনমিক টেনশন, সো তুমি গিভ আপ ইউর ডিমান্ড, আপনার নির্বাচন, গণতন্ত্র, এই যে আমাদের আভ্যন্তরীণ যে বার্নিং ইস্যু, এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য
কিন্তু অবশ্যই তো ইন্টারন্যাশনাল মাপের মানুষ, এটাকে তো অস্বীকার করা। তিনি এক্সপোজারটা আমার মনে হচ্ছে যে উনি খুব ডেলিভারেটলি উদ্দেশ্যমূলকভাবে দিচ্ছে তার ইন্ডিপেন্ডেন্সিবিলিটি অপরিচিততা তুলে ধরে। আমি বুঝতে পেরেছি আপনার কথা। আমি আনিস আলমের কাছে জানতে চাচ্ছি যে আজিজুল বারী হেলাল যিনি বলছিলেন যে 5 বছরের একটি কথা উনি বলছেন, আপনি কি নির্বাচন নিয়ে কোনো ধোঁয়াশা দেখতে পান যে ডিসেম্বরে না জুনে কি আসলে হবে? হ্যাঁ, এটা ওনার সরকার থেকে তো বলা হয়েছে যে ডিসেম্বরে নির্বাচন হবে, অল্প সংস্কার যদি চাই ডিসেম্বরে, আমরা বড় প্যাকেজ গেলে আপনি জুনে যাবেন। কিন্তু সত্যিকার অর্থে বিএনপি নেতাদেরকে দোষ দিয়ে লাভ নাই, সারা বাংলাদেশের মানুষও কিন্তু জানে না আসলে আদৌ নির্বাচন হবে কিনা। এবং এক ধরনের উনি যেটা বললেন, আমি আজকে ওনার সাথে একমত হচ্ছি অনেক ক্ষেত্রে, যে এই একটা ইমপ্রেশন কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে যে উনি ছাড়া বিকল্প কেউ নাই। হ্যাঁ, এটা তৈরি করা হচ্ছে এক ধরনের, যে যদি বিএনপি যায় তারা তো দেশকে লুটপাট করে দেবে, যদি জামাত যায় তারা তো যেতে পারবে না এখন। আর জামাতের আর একটা প্রশ্ন আছে, ৭১-এর জন্য কোনো ক্ষমাই চায় না, তো এদেরকে সাধারণ মানুষ ভোট দেবে না। তারপরে আপনার মুসলিম মানে ইসলামিক ব্যাকগ্রাউন্ড অন্যান্য দলগুলো যেগুলো, তাদের মব জাস্টিস নিয়ে তারা ব্যস্ত, তারা যে কি চায় তারা নিজেরাও জানে না, সব কিছুতে তাদের মাথা ব্যথা, নারীর পোশাক নিয়ে মাথা ব্যথা, আপনার টুপি নিয়ে দাঁড়িয়ে নিয়ে শুরু করবে 2 দিন পরে, সে আরেকটা ভীতি। তো এই যে সবাইকে দেখছে, আর আওয়ামী লীগ তো পলাতক, সো এদের কোনো অস্তিত্ব নাই, আগে 5 বছর অন্তত মাঠে দেখার কোনো সম্ভাবনা নাই। তো তাহলে মানুষ কোথায় যাবে? তাহলে যেহেতু বিএনপি খারাপ, জামাতের ওই ভোট আসবে না যেহেতু তারা মাপ চায় না, তারপর ইসলামী দলগুলোর এই অবস্থা, আর নতুন যে দল তারা তো গ্রামে এদেরকে চেনেই না, এদের তো প্রার্থী নাই যে 300 আসনে দেবে। আমি মেনে নিলাম যে দেবার মতো আছে, কিন্তু রিটার্ন করার মতো আছে কিনা সেটা তো দেখতে হবে। তারা নিজেরাও জানেন যে সেটা সম্ভব না, কারণ একটা দল যে পর্যায়ে গড়ে ওঠে জনগণের কাছে যেভাবে যেতে হয়, সেটা ঢাকায় বসে বিপ্লব আর ওই জনগণের ভোট পকেটে নেওয়া ভিন্ন জিনিস, এত সহজ না। এরা কেউ একটা ইউনিয়ন পরিষদের ইলেকশন করে নাই, যদি করতো তাহলে ভোট কী জিনিস তাদের একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হতো। তো সেই কারণে তারা যে টিকবে সেটা না। ইভেন ইউনূস সাহেবকে যদি আগামী 5 বছরও ক্ষমতা রাখা হয়, তারপরেও যদি তার আশীর্বাদ পুষ্ট এই দল ক্ষমতা আসবে বা এরা ক্ষমতা আসতে পারে, সেটাও কেউ বিশ্বাস করে না। তো তার মানে এই পর্যায়ে একটা, যেই লোকগুলো এতদিন হাসিনা নির্বাচন দেয় না কেন, হাসিনা অবৈধভাবে আছে, হাসিনা রাতের ভোট, এইসব গল্প বলছে, আমরা তো জীবনে ভোট দিতে পারি নাই, এরাই এখন আবার বলতেছে ভোটের কি দরকার। হ্যাঁ, এরা আবার সুদ তুলতেছে, ভোটের কি দরকার, ডক্টর ইউনূস আজীবন থাকুক, 5 বছর থাকুক, 10 বছর থাকুক। মানে স্ববিরোধিতা, বাঙালির এত স্ববিরোধিতা আছে, এবং এই স্ববিরোধিতা আবার রাষ্ট্রযন্ত্র থেকেও উনি যেটা বললেন যে ইম্পোজ করা হচ্ছে কিনা, কৌশলে এটা মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে কিনা, সেটাও দেখতে হবে। জি, আমাদের একটু বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আবারও ফিরবো আলোচনা। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, দেখছেন আপনারা 21 রাত। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল এবং সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। বিরতিতে যাবার আগে আমরা বলছিলেন, আপনারা দুজনেই রাজনীতির বিষয় নিয়ে কথা বলছিলেন। এখানে আরেকটি বিষয় আমি জানতে চাই, নির্বাচনী রোডম্যাপ নিয়ে বিএনপি দাবি তুলছে, বেশ কয়েকদিন ধরেই বলছে, এবং গতকাল সর্বশেষ সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আমরা রোডম্যাপ চাই, এবং সেজন্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের একটা তারিখ আছে 16 এপ্রিল। আপনারা কোন ধরনের রোডম্যাপ আশা করছেন? আসলে আমরা রোডম্যাপটা চাই, মানে নির্বাচনটা কবে অনুষ্ঠিত হবে, কি স্কেডিউলটা কবে আপনার ডিক্লেয়ার করা হবে, কি পদ্ধতিতে নির্বাচন হবে, নির্বাচন কমিশনের যে সমস্ত সংস্কার হয়েছে, নির্বাচনকে ফ্রি অ্যান্ড ফেয়ার করতে গেলে যে সমস্ত সংস্কার অপরিহার্য, সেই সব বিষয়ে একটা পরিষ্কার ধারণা চাই। তার থেকেও বড় আরেকটা বিষয় আমরা সবাই আপনার অ্যাভয়েড করে যাচ্ছি, ওভারলুক করে যাচ্ছি, যে দেখেন প্রত্যেকটা সরকারের একটা মেয়াদ থাকে, কমপ্লিট মেয়াদ, কতদিন তিনি থাকবেন। নির্বাচিত সরকার বা রাজনৈতিক সরকারগুলো 5 বছর থাকে সংবিধান অনুযায়ী, আর যখন আপনার এন্টারিম বা কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি আমরা জানি 3 মাস, এটা একটা কনভেনশন আছে আপনার 91 থেকে আমরা যেটা দেখছি কনভেনশন আছে। কিন্তু শুধুমাত্র 2008 সালে অন্যায় অবৈধভাবে এবং সবচেয়ে মতলববাজিভাবে 2 বছর ছিল। সেই 2 বছর থাকার ফলে 17 বছরের ফ্যাসিবাদ প্রসব করেছিল। এখন এই ডক্টর ইউনূস সরকারের মেয়াদ কতদিন কেউ কি বলতে পারবে? তিনি কি বলেছেন তিনি কতদিন থাকবেন? ওই ফখরুদ্দিন মজিদুদ্দিন কিন্তু বলেছিল, অভিশপ্ত সরকার বলেছিল, যারা আজকে বাংলাদেশকে এই পর্যায়ে এনেছে তারা বলেছিল 2 বছর থাকবো, আমরা প্রতিবাদ করেছিলাম।
এই সরকার সেটাও বলছে না তার মেয়াদ কত। আমি একটা টেলিভিশনে একদিন বললাম যে এই সরকারের মেয়াদ কতদিন, আমাকে একজন জার্নালিস্ট বলল যে নির্বাচন হয়ে গেলে মেয়াদ শেষ। আমি অঙ্ক কষে বললেন 1970 সালে তো নির্বাচনে বাংলাদেশের মানুষ জয়লাভ করেছিল, ইয়াহিয়া খান কি ক্ষমতা ছেড়েছিল? তো সুতরাং আপনি অঙ্ক কষে বলতে পারেন না নির্বাচন হয়ে গেলে আপনাকে নির্দিষ্ট করে বলতে হবে আমি কতদিন থাকবেন। কিন্তু এটা একটা অস্পষ্টতা। আমরা সেটাও একটি রোড ম্যাপের বলতে হবে কতদিন ক্ষমতা থাকবে। আরেকটা জিনিস দেখেন, এটা ইম্পর্টেন্ট জিনিস যে আনিস আলমগীর সাহেব বললেন যে আওয়ামী লীগ পালিয়েছে। আওয়ামী লীগের কতজন পালিয়েছেন আর কতজন রয়ে গেছে? এই যারা রয়ে গেছে তাদের রিহ্যাবিলিটেশন তো বলবো না, রিহ্যাবিলিটেশনই বলা যায়, পুনর্বাসন, মানে আবারও রাজনীতিতে পুনর্বাসন কারা করছে? আপনি মুখে বলছেন ফ্যাসিবাদের বিচার চাই, মাফিয়ার বিচার চাই, আমরাও বলি আমরা ফ্যাসিবাদের বিচার চাই, আমরা সবার আগে বলছি। এখন এই যে রিমেইনিং যে অংশটা রয়ে গেছে তাদেরকে রিহ্যাবিলিটেশন কারা করছে? একটা কথা কিন্তু তারা থেকে বলা হচ্ছে, যেমন আমি একজনের নাম উল্লেখ করি বলে, সার্জিস আলমের একটি কথা আছে যে আগের যারা ফ্যাসিজম কথা বলছেন, ফ্যাসিবাদ, তাদের মধ্যে থেকে কেউ যদি ক্ষমা চায় যে আমরা আমাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাই, তাহলে তাদেরকে দলে নিতে কোনো সমস্যা নেই। এটা ওনার দলের একটা, ওনার দল, উনি তো আর আমাদের পুরো জাতিকে এটা করে ডিকটেট করতে পারে না। ওনার দল যে এনসিপি, তাদের একটা থিওরি হতে পারে যারা কম অপরাধী, যারা ক্ষমা চেয়েছে তাদেরকে, এটা তাদের দলের ব্যাপার। কিন্তু রাষ্ট্রের জনগণ কি এটা মেনে নিবে? আর যদি মেনে নিলই, তাহলে পলাতক বা পরাজিত ফ্যাসিবাদকে পুনর্বাসন করে তাদের দলে, অন্য অন্য রাজনৈতিক দলে পুনর্বাসন করে তাদের দল ভারী করবার জন্য, এই জন্য সরকার তাদেরকে যে স্পেসটা দিচ্ছে, মানে সময় ক্ষেপণ করছে নির্বাচনে, বিভিন্ন রকম বাইনারি, বিভিন্ন রকম লেক্সিকন টার্মিনোলজি ব্যবহার করে নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে যে স্পেসটা তৈরি হচ্ছে, সেখানে এই নতুন দল অন্য অন্য রাজনৈতিক দলকে একটা স্পেস দিচ্ছে। এবং আওয়ামী লীগের যে অংশটা রয়ে গেছে তারা সেখানে পুনর্বাসিত হচ্ছে, অথচ মুখে মানুষকে বলছে আমরা বিচার চাই, আমরা তমুক চাই, তাই না? আমরা একমাত্র রাজনৈতিক দল, আমরা ঘোষণা করেছি যে আমাদের কোনো রিক্রুটমেন্ট বা কোনো কমিটিতে এরকম কোনো ব্যবস্থা থাকলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এবং ব্যবস্থা আমাদের এরকম কোনো রেকর্ডও নেই, আমরা মানে এরকম কোনো তথ্য এখনও পাইনি। কিন্তু আমাদের কাছে পরিষ্কার উদাহরণ রয়েছে, তারা তৃণমূল পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে যে কমিটিগুলো হচ্ছে সেখানে বহু আওয়ামী লীগের নেতা কর্মীরা আপনার অন্য অন্য রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দলের যোগ, এটা পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। এটা বাংলাদেশে এখন ডক্টর ইউনূসের যে অপরিহার্যতার কথা বললাম, এবং পাশাপাশি তিনি বাংলাদেশে তার একটা মানে শক্ত ঘাঁটি করবার জন্য সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করার একটা সময় দিচ্ছে। এবং দেখেন আমাদের এই সরকারের ক্যারেক্টার হলো নিউট্রাল সরকার, তাই না? এই নিউট্রালিটির সাথে যদি তিনি তামাশা করে, এই নিউট্রালিটির সাথে তিনি আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব, তার সুনাম অনেক, এটা আমরা গর্ব করে বলি। কিন্তু এই কাজ যদি তিনি করেন যে তার অপরিহার্যতা তুলে ধরবার জন্য তার নিউট্রালিটিকে তিনি যদি প্রশ্নের সম্মুখীন করেন, তাহলে কিন্তু জাতি কখনো ক্ষমা করবে না, এটা কিন্তু ঠিক কথা। আনিস আলমগীর, এই রাজনৈতিক সমীকরণের কথা বলছিলেন যে কে কোথায় যাচ্ছে, এই বিষয়ে আপনি কি দেখেন আসলে সমীকরণটা? কিন্তু উনি যেভাবে দেখছেন আওয়ামী লীগের উত্থান বা আওয়ামী লীগকে নিয়ে নিচ্ছে, সেটা দেখছি না। উত্থান করে নেই, পুনর্বাসন ওই মাত্রায় হচ্ছে না। যে আপনি যে দলটার কথা বললেন যে নতুন দল, ওদের সেক্রেটারি কিন্তু বলছে আমরা নিচ্ছি না ওদেরকে, আমরা আমাদের এখানে যদি ঢুকতে চায়। আক্তারের স্টেটমেন্ট দেখেছি আমি, উনি বলছেন যে আমরা এটা চাচ্ছেন। আপনি সার্জিসের স্টেটমেন্ট দিলেন যে যদি কেউ অপরাধ না করে থাকে আমরা তাদেরকে ক্ষমা চাই নিতে পারি। তো ক্ষমা চাই নির্বাচনী প্রচারণা এলাকায়, আমি স্পেসিফিক বলছি, এলাকায় গিয়ে নির্বাচনী রং করে যেতে, আমি মনে করি যে সেই বক্তব্য তো এখানে দোষের কি আছে? আমি যদি আওয়ামী লীগের সাপোর্টার হয়ে থাকি, আওয়ামী লীগ আমি করেছি, আমি কোনো অপরাধ করিনি, আওয়ামী লীগ করা তো অপরাধ না। আপনি যদি কোনো রাজনৈতিক দল করে থাকেন সেটা তো অপরাধ না। তার মানে হচ্ছে যে এর আগে আওয়ামী লীগ যেভাবে বিএনপি জামাতকে ট্রিট করত, একটা দল করলে অপরাধ, এবং ও দিনের পর দিন মামলা দিয়েছে, তাহলে একই কারবার এখানে হচ্ছে। আপনি যদি অপরাধ না করেন, স্পেসিফিক যদি কোনো দুর্নীতি না করেন, কারণ না মারেন, তো রাজনীতি করার তো অধিকার আছে। এই রাজনৈতিক দলটা তো এখনো নিষিদ্ধ হয়নি। সো ওই সূত্রে যে কেউ যে কোনো দলে যেতে পারে। কিন্তু আমি তো দেখছি না আওয়ামী লীগ যেতে চায়, আওয়ামী লীগ ক্ষমা চায়, ওরা তো কেউ না, ওরা তো অ্যাডামেন্ট ওদের আপা আসবে, ওদেরকে আবার ক্ষমতায় নেবে। এটা কোথায় পান আপনারা যে আওয়ামী লীগের কে নিয়ে যাচ্ছে? আওয়ামী লীগের সবগুলো তো পলাতকই আছে, এবং এগুলো তো রাস্তায় উঠতে পারে না। যে 2-4 জন উঠতেছে, এগুলো তো ইনোসেন্ট বান্দা। ওই ইনোসেন্ট বান্দারা হয়তো সুযোগ নিতে চাচ্ছে, কিংবা
ক্রিমিনালও আছে, হয়তো টাকা পয়সা দিয়ে 2-4 জন ভিড়ে যায়, যেটা সব সময় হয়। এটাতে যে ক্ষমতায় আসবে বা ক্ষমতায় যাওয়ার লক্ষণ দেখে একটা শ্রেণী তো আছে, তেলমারা পার্টি। এই তেলমারা পার্টি কি ইউনূসের দলে নাই? সোশ্যাল মিডিয়া খুললেই তো দেখতেছি তার থেকে নেতা এই জগতে আর কখনো আসে নাই। শেখ হাসিনাকে কি তেল দিছে, এর থেকে তো বড় বড় তেল দেয়। 100 ফ্রিল্যান্স তেলবাজ কতগুলো আছে, যে ক্ষমতায় আসবে তারই মারবে। সো এই সেন্সে আমি মনে করি যে আওয়ামী লীগ সেভাবে রাস্তায় নাই, আওয়ামী লীগ পলাতকই। যে দলের কোনো মুখপাত্র নাই, যে দলের সভানেত্রী সাধারণ সম্পাদক বিদেশে পালিয়ে আছে বা কোথায় গেছে হাওয়া, তাদের কোনো স্টেটমেন্ট নাই, তাদের দল বলতে বলা হয় যে শুধু ফেসবুকের একটা পাতা। তো এটা তো গায়েবী, এটা তো আপনি বলতে পারেন না যে এটা তো দল চালা, তাহলে এটা তো পলাতক আছে। যদি তারা কোনো একজন মুখপাত্র দিত, তারা যদি সরকারের কোনো ইস্যুতে তাদের মতামত ওইভাবে রাখছে, এগুলো তো যেভাবে রাখছে এগুলো তো সাংগঠনিক ভিত্তিতে রাখে না, দূর থেকে দেওয়া, এগুলো তো কোনো ভিত্তি হতো। তাদের দলের মধ্যে কি একটা ইনোসেন্ট লোক নাই যাকে যে ঢাকা শহরে আছে বা বাংলাদেশে আছে তাকে বলবে যে তুমি এবার দলের কথাগুলো তুমি বলো, হোক সেটা সভানেত্রীর কথা, হোক সেটা সাধারণ সম্পাদকের কথা, সে বলবে? সেটা তো নাই। তো তার মানে আমি বলছি না যে তাদেরকে পুনর্বাসন করার দায়িত্ব এই সরকারের নেওয়া উচিত, বা তারা কীভাবে আসবে তাদের ব্যাপার। কিন্তু ডক্টর ইউনূস অবশ্যই নিরপেক্ষতা পালন করতে হবে, উনি অবশ্যই ইনক্লুসিভ সোসাইটির জন্য কাজ করতে হবে। এখানে এক দলকে উনি যেভাবে বললেন, এগুলো তো আমরা কোথায় যাবে, এগুলো তো পালায়, সব তো পালায় নাই, তো সব তো পালায় না, এগুলোকে আমি বঙ্গোপসাগরে ফেলে দেবো? আমি তো ফেলতে পারি না। আপনার আমার পরিচিত লোকই তো আওয়ামী লীগ করছে না, আমাদের সাথে দেখা হচ্ছে না তাদের, আমাদের সাথে তো কথা হচ্ছে। তো সোসাইটিতে যদি এদেরকে রাখতে হয়, যদি দেশটাকে ঐক্যবদ্ধ করে আপনি সামনে নিয়ে যেতে হয়, ডক্টর ইউনূসের কাছে তো সবাই সেটাই আশা করে। ক্ষমতায় কে যাবে, জনগণ কাকে ভোট দেবে সেটা অন্য ব্যাপার, কিন্তু আপনি নিরপেক্ষতা বজায় রাখবেন, আপনি মানুষের ভোটাধিকার দেবেন, আপনি মানবাধিকার দেবেন, আপনি ন্যায় বিচার দেবেন, এবং আপনি এই দেশটার একটা ওয়ার্ল্ড ফেস, আপনাকে সারা বিশ্ব চেনে। সো আপনি ব্যর্থ হলে তাহলে বাংলাদেশ এই যে 24-এর অভ্যুত্থান সেটা ব্যর্থ। সো এই সবগুলো খেয়াল রাখতে হবে ওনাকে। আমরা রাজনীতির পরে কূটনীতির দিকে একটু চোখ দিই, দৃষ্টি দিই। আমরা গত 2-1 দিন ধরে দেখছি যে ভারতের বিষয়টি আমি বলবো, ট্রান্সশিপমেন্ট যেটি বাতিল করা হয়েছে। এরপরে গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন যে ভারত ছাড়া বাংলাদেশের মঙ্গল কামনা অন্য কোনো দেশ করে না, যেটি জয়শঙ্কর বলেছেন। এবং কালকে রাতেই আমরা দেখেছি যে বাংলাদেশের 4টি পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে এবং সেটি ঢাকায় ফিরেও এসেছে। এই পণ্যগুলিতে ছিল গার্মেন্টস প্রোডাক্ট ছিল এবং সেগুলি ভুটানে শিপমেন্ট করার কথা ছিল। মানে মানে মঙ্গল কামনা করতে পারে না বাংলাদেশের ভারত ছাড়া, মানে এই বিপরীতমুখী একটি অবস্থা বক্তব্য দেখলাম আমরা। এইটা তো ভারত বলল, ভারত বাংলাদেশের মঙ্গল কামনা করে, এটা কেউ বিশ্বাস করবে? এটা বাংলাদেশের 20 কোটি জনগণের কেউ বিশ্বাস করে? শেখ হাসিনা ছাড়া কেউ বিশ্বাস করে এটা? সুতরাং ওইটা তিনি বলছেন। আমার বক্তব্য হলো যে আমাদের এই ভারতের সাথে এখন যে টেনশনটা তৈরি হলো, এই টেনশনটা কি তৈরি করা হলো আমাদের থেকে না ভারত তৈরি করলো? এইটা যারা ভালো কূটনীতি বোঝে তারা এটা বলতে পারবে। আমি তার মধ্যে একটু আনিস আলমগীর ভাইয়ের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আমি স্ববিরোধিতা বা এই জন্য বলছি যে এই নতুন দল বলছে যে এদের বিচার, এদের আপনার শাস্তির আওতায় আনতে হবে, আবার এদের পুনর্বাসন। এটা স্ববিরোধী হয়ে গেল না? এদের বিচারও চাচ্ছে, আমাদের পুনর্বাসন করছে। আমি ওই জায়গাটা বলছি যে আপনি যেমন আরেকটা স্ববিরোধী দেখেন, সবাই বলে যে বিএনপি নাকি বিএনপি নির্বাচনে তাড়াহুড়া করছে, অস্থির বলে না। আপনি দেখেন কোন রাজনৈতিক দলটি নির্বাচনের জন্য ভোট চাচ্ছে না? জামাতে ইসলামী বাংলাদেশ তো আপনার 5ই আগস্টের পরে মানে 1 মাসের মধ্যেই 300 আসনের নমিনেশন দিয়ে সবাই মাঠে, কিন্তু সবাই 300 নমিনেশন দিয়ে দিচ্ছে, অলরেডি নমিনেশন প্রোভাইড করেছে। এনসিপি বা নতুন যে দলটি হয়েছে তারাও মাঠে ভোটের জন্য ব্যানার, পোস্টার, ফেস্টুন, ভোট চাচ্ছে। আপনি অভিযোগ করছেন বিএনপির বিরুদ্ধে যে বিএনপি নাকি ভোট চাচ্ছে, এর সর্বদিততা। আমি এই জায়গাটা বলছি। আর আন্তর্জাতিক কূটনীতিতে আমাদের সবচেয়ে ভালো হবে যে এখন যে বাংলাদেশি পণ্যগুলো আপনার
ভারতের ভূমি ব্যবহার করে বাইরে রপ্তানি হতে পারবেন না। আমি আসার সময় একটা নিউজ দেখলাম যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলছে নাকি নেপাল আর ভুটানে নাকি ভারতের ভূমি ব্যবহার করে যেতে পারবে, কিন্তু আপনি বললেন ট্রাক ফিরিয়ে দিয়েছে। অর্থাৎ এই নিউজটা আমার কাছে সন্দেহ তৈরি হচ্ছে যে নিউজটা কি পড়লাম, প্রথম আলো বা মানব জমিনে কোনো একটা পত্রিকায় পড়লাম। আর আপনার আরেকটা দেখলাম যে বাংলাদেশে অনেক গার্মেন্ট পণ্য কিন্তু দিল্লি বা কলকাতা থেকে আপনার রপ্তানি হয়, সেখানে তো আমাদের কিছু পরিবহন কস্ট কম, এরকম একটা কি আমি দেখলাম। সুতরাং আমাদের এই বিষয়গুলো এত তাড়াতাড়ি ভারতের সাথে টেনশনে গেলেন। তারপরে আপনি রোহিঙ্গা ইস্যুতে শুধু কথাই শুনলাম যে সামরিক জান্তা নাকি বলেছে যে 1,70,000 মাত্র 1,80,000 রোহিঙ্গাকে তারা ফেরত নিবে, তাদের নাকি পরিচয় নিশ্চিত করা হয়েছে, যদিও 12 লাখের উপরে রোহিঙ্গা এখানে আছে। আসলে এগুলো কি সেই শেখ হাসিনার সময় এরকম কথা শুনতাম আমি, তাই না? তো এখন উনি যদি আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব, ওনার এত ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে, উনি এত অপরিহার্য, তাহলে তো এই রোহিঙ্গাদেরকে তাড়াতাড়ি আপনার চীন, এই রোহিঙ্গা শুধু বার্মিজ ব্যাপার না, তারা চীন এবং ভারতের সাথে জড়িত, তাই না? আগের সরকার বলতো যে ভারত তার বন্ধু, কিন্তু এটা ফালতু কথা, ভারত কোনো হেল্প করলো না। আবার বলতো চীনের সাথেও তার সম্পর্ক রয়েছে, চীন ভারত মিলেই তো রোহিঙ্গাগুলোকে এখানে রাখছে। এখন এই সরকার, ডক্টর ইউনূস সরকার এতই আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং তার এত প্রভাব আছে, তাহলে এই রোহিঙ্গা ইস্যুটা সমাধান করুক, অন্তত এটা সমাধান করুক। জি, আমি আনিস আলমের আসতে চাই যে আপনি তো দীর্ঘদিন ডিপ্লোম্যাটিক বিটে সাংবাদিকতা করেছেন, আপনি খুব ভালো করেই জানেন যে কূটনৈতিক আসলে কি বাংলাদেশের এই মুহূর্তে কি পাল্টা কোনো ব্যবস্থাতে যাওয়া উচিত নাকি কূটনৈতিকভাবেই সমাধানের পথে এগোনো উচিত? আমি মনে করি যে কূটনীতিকভাবে সমাধান করা উচিত। বাংলাদেশ অলরেডি যে দোষ যদি বলেন নিরপেক্ষ বিচারে, বাংলাদেশের দোষও কিন্তু কম নাই। এটা কেন করা হয়েছে সেটা আপনি দেখবেন। কালকে যে নিউজটা নিয়ে আমরা এত কথা বলছি এখন, যে তারা তাদের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানির যে বাধা দিচ্ছে, আমার নিজের একটু কনফিউশন ছিল এর প্রথমে নিউজটা দেখে, কারণ ইন্ডিয়ান পত্রিকাগুলোতে লিখছিল যে ভারত, ভুটান এবং নেপালে ব্যবহার করতে পারবে না লিখছিল। পরে আবার দেখলাম যে না, এটা ক্লিয়ার করছে যে ভুটান এবং ভারত নেপালে যেতে পারবে, কিন্তু ওদের বন্দর ইউজ করে আমরা তৃতীয় দেশে যে রপ্তানি করছি সেই জায়গায় বাধা হবে। সো আমি নিজেও ক্লিয়ার হলাম। তো এখন আবার আপনি বলতেছেন ভুটানে যেতে দিচ্ছে না, সেটা কি কারণ আমি জানি না। বাট তবে আমি মনে করি যে তারা যে একতরফা যে ডিসিশন নিল, সেটা অবশ্যই একটা মানে কোনো অবস্থাতে একটা ভালো সিদ্ধান্ত নয় এবং একটা বন্ধুসুলভ আচরণ নয়। তারা পায়ে পড়ে ঝগড়া করতে চাচ্ছে, কিন্তু যেই প্রেক্ষিতে তারা এটা দিল সেটাও কিন্তু একটা শিক্ষণীয়। কারণ আপনি বলছেন যে ওদের ল্যান্ডলককে আপনি সহায়তা করছেন এবং আপনি হচ্ছেন ওশনের গার্ডিয়ান, হ্যাঁ, আপনি চায়নায় গিয়ে এটা বলতেছেন। আপনি যে সমস্ত ক্ষমতা, ইভেন ক্ষমতা নেওয়ার আগেই ডক্টর ইউনূস বলেছিল এই 7 সিস্টারও তো আমাদের উপর নির্ভরশীল। তো ওরা একটু দেখাতে চাইলো যে কে কার উপর নির্ভরশীল। হ্যাঁ, এবং দেখলেন, আপনিও নিজেও দেখলেন, এবং বাংলাদেশের ব্যবসায়ীরা এখন উদ্বিগ্ন হয়েছে। কালকে বাণিজ্য মন্ত্রী এদের নিয়ে বসেছেন, কিভাবে তাহলে তারা এই শিপমেন্ট করবে। আমি নিজেই দেখে এসেছি মুম্বাই এয়ারপোর্ট। আজকে বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে এতে বাংলাদেশের কোনো প্রভাব পড়বে না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কিন্তু ব্যবসায়ীরা আবার উদ্বেগ প্রকাশ করেছেন। মানে একটা সব শোনেন, ব্যবসায়ী দেখবে যেখানে ইজিয়েস্ট হয়, যেখানে আমি কম দামে নিতে পারি, যেখানে আমার সুযোগ সুবিধা আছে, এটা কোন দেশ কি এগুলো দেখতে চায় না। ও কোন বন্দরে কত দূর, দেশপ্রেম এখানে নাই। এখানে দেশপ্রেম হচ্ছে অর্থ আমার কোথায় যাবে। তো অবশ্যই বাংলাদেশের কিছু গার্মেন্টস যেভাবে যেত, তার চিরাচরিত থেকে তো হচ্ছে, মানে ডিসরাপশন তো তৈরি হয়েছে। আমি নিজে দেখেছি, যেটা বলছিলাম যে মুম্বাই থেকে তাদের জাহাজে করে কিভাবে তাদের আমাদের জিনিসপত্র যাচ্ছে। আমি তখন প্রথমে বুঝিও নাই যে এটা কী বলতে চায় ওরা। আমাদের একটা সেমিনারে নিয়ে গিয়েছিল, দেখাচ্ছিল যে ঢাকার পণ্য তারা বাইরে দেয়। সেই কাজটা এখন আমরা মালদ্বীপে যাচ্ছি। দ্যাটস এ গুড সাইন। আমরা ওদের উপর শুধু নির্ভর করবো কেন? আমরা তৃতীয় আরেকটা দেশের উপরে যেতে পারি। কিন্তু ভারত এটা করার যে যে সেটা একটা ভুল বুঝাবুঝি। আমি মনে করি না ভারতের পক্ষ থেকে কি এটা ঠিক ছিল, মানে এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া। এটি আমি তো বললাম, এটা খুব, আমি কালকেও বলেছি, এটা একটা খুব নিম্নরুচির কাজ, এটা করা উচিত হয়নি। কিন্তু সে তার জনগণকে একটা বার্তা দিচ্ছে, পাশাপাশি বাংলাদেশকেও তো একটা বার্তা দিল যে তোমরা যেটা বলছো যে 7 তো আমরা ল্যান্ডলক, আমাদের দেশ, আমরা
তোমাদের উপরে নির্ভরশীল, তোমাদের বে অফ বেঙ্গলের উপর নির্ভরশীল। আসলে তো তা না, আমরা তো বে অফ বেঙ্গলের দরকারই হচ্ছে না, আমরা তো মায়ানমার দিয়ে ওশনে যাচ্ছি, সরাসরি অন্য ওশনও যেতে পারছি। সো তারা একটা শিক্ষা দেওয়ার জন্য এটা বলেছে। আমি আমাদের কূটনীতিকদেরকে বলবো যে তারা যাতে তাদের ল্যাঙ্গুয়েজগুলো ঠিক করে। তাদের কোনো দরকার তো নাই এটা বলার যে ল্যান্ডলক কান্ট্রিকে আমরা সহযোগিতা করছি। আমাদের আসলে উনি ডক্টর ইউনূস যেটা বলতে চেয়েছিলেন যে এই 7 সিস্টার যেভাবে আমাদের সুবিধা নিতে পারে, চাইনিজরাও এসে সেই সুবিধাটা নিতে পারে। বাংলাদেশে একটা অপরচুনিটির এই জায়গাটাতে আছে, এবং এটা তো বাংলাদেশ অলরেডি দিয়ে দিয়েছে ভারতকে, বহু আগে দিয়েছে। চিটং পোর্ট ব্যবহার করার অনুমতি তাদের আছে, মংলা পোর্ট ব্যবহার করার অনুমতি আছে, তাহলে নতুন করে এটা বলার তো কিছু নাই। তো আমরা এখন দেখলাম যে রেসিপ্রোকালি আমরাও কিন্তু তাদের পোর্টগুলো ব্যবহার করছি অলরেডি। নাহলে এগুলো বন্ধ হচ্ছে কেন? নাহলে আমাদের এখানে শোরগোল ওঠার কী দরকার? তো বন্ধ হয়েছে, বন্ধ, শোরগোল ওঠার তাহলে দরকার নাই। সো আমি মনে করি যে যা হওয়ার হয়ে গেছে, কিন্তু এটা তো সাময়িক করেছে, যে 2020 সাল থেকে চলে আসছে যেহেতু, সেটা কিভাবে আবার সমাধান করা যায় এটা কূটনৈতিক পর্যায়ে আমাদের আলোচনা করার দরকার। এবং ভারত যে আপনার ব্যাংককের যে বৈঠকে যে মেন মেসেজটা দিয়েছিল যে আমরা যাতে এমন কোনো কথাবার্তা না বলি, রেটোরিক কথাবার্তা বলে, উস্কানিমূলক কথাবার্তা বলে আমাদের সম্পর্কটা যাতে খারাপ না করে। আপনি ভারতের কাছে আমাদের কি চাওয়া ছিল? আমাদের তো চাওয়ার, উনি বলেছেন খুব ভালো করে যে চাওয়াগুলো আছে সেগুলো সবই বলেছেন, কিন্তু রেজাল্ট কি সেটা আমরা জানি না। তারপরও আমি এই দুই দেশের যে বৈঠকটা হলো সেই বৈঠকটাকে স্বাগত জানাই। তারা একটা মুখোমুখি বসেছে, অন্তত 8 মাস পরে তাদের দেখা হয়েছে। বরফ হয়তো গলতে পারে, কিন্তু আমাদের জন্য খুব দুর্ভাগ্য যে তাদের বরফটা তারা দুইজনেই বরফটা গলিয়েছিলেন, আবার জমাট বাঁধিয়েছেন। এখন তারাই জমাট বাঁধান, তারাই আবার নিশ্চয়ই চেষ্টা করবেন। নিশ্চয়ই আমি মনে করি যে ভারত বাংলাদেশের যে রিলেশন, সেটা এই তৌহিদি জনতার কথাবার্তা দিয়ে নির্ভর করবে না। এই গর্দভ অনেকগুলো আপনাকে এমন কথা বলবে, যেমন আমি আপনার সাথে এখানে কথা বলছি, আমাকে বলবে এদের দেখলে এই তো ভারতের দালাল একটা বসিয়েছে, এভাবে বলবে। কারণ এরা মনে করে যে দুই দেশের মধ্যে একটা অস্থিতিশীল সম্পর্ক থাকাটাই হচ্ছে একটা বিজয়। আমাদের সক্ষমতা কি, তাদের সক্ষমতা কি, সেই চিন্তা তারা করে না। আমরা অবশ্যই আমাদের স্বাধীন চেতা মেন্টালিটি নিয়ে থাকব, আমরা অবশ্যই তাদের নতজানু হওয়ার কোনো দরকার নাই। কিন্তু আমি আগ বাড়িয়ে শত্রুতা তৈরি করব কেন? আমার আগ বাড়িয়ে শত্রুতা তৈরি করার কি আছে এখানে? সো আমরা প্রতিবেশী, সেটা স্বীকার করতে হবে। আমরা তাদেরকে একিউজ করব, বারবার করব। আমরা তাদেরকে অনেক সুবিধা দিয়েছি। শেখ হাসিনা হেন কোনো সুবিধা নাই তাদেরকে দিয়েছে, ট্রানজিট সুবিধা দিয়েছে, আমাদের পোর্টগুলো ইউজ করছে। আমি তো একটা সুবিধার কথা আমার এখনো বলা হচ্ছে যে এই ট্রানজিটটা কি বাতিল করবে কিনা বাংলাদেশের পক্ষ থেকে, সেই প্রশ্ন করা উচিত না। বাংলাদেশ এগুলো করা উচিত না। বাংলাদেশ ওর তুমি অভদ্র হলে আমি কেন অভদ্র হব? হওয়ার দরকার নাই। তাদেরকে বোঝানো উচিত যে তুমি যেটা করছো, ওরা কি জানে না বাংলাদেশের সাথে কি আছে? সবই জানে। হ্যাঁ, বাংলাদেশে আমি একটা উদাহরণ দিতে চাচ্ছি আপনাকে, যে ত্রিপুরাতে যে তাদের বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছিল, ওই বিদ্যুৎ কেন্দ্রের নামটা আমি ভুলে গেছি, একদম ত্রিপুরা শহরেই পটনা নাকি যেন একটা বিদ্যুৎ কেন্দ্র, তার যে সরঞ্জামাদি সেটা কিন্তু তারা ওই যে চিকেন নেক দিয়ে আনার সমর্থ ছিল না, বা অন্য কোনোভাবে নেওয়ার সমর্থ ছিল না, সেটা বাংলাদেশ হয়ে গিয়েছিল। এবং তার সুবিধার জন্য শেখ হাসিনা সরকার তিতাস নদী বাদ দিয়ে তারপর ওইটা পাঠিয়েছে। আমাদেরকে তারা সামান্য বিদ্যুৎ ওখান থেকেও দেয়। কিন্তু কথা হচ্ছে যে এগুলো কেন করেছে? এগুলো হচ্ছে একটা আন্তরিকতার লক্ষণ। বাংলাদেশ ভারত যে রিলেশন শেখ হাসিনার সময় নিঃসন্দেহে একটা উচ্চ মাত্রায় ছিল, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু শেখ হাসিনা যদি নিজের মর্যাদা না রাখেন, উনি যদি রাতের ভোট করেন, উনি যদি উনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য তাদেরকে তেল মারেন, তো সেখানে তো তার ব্যর্থতা। কিন্তু সম্পর্ক উন্নয়ন তো ঠিক আছে, সম্পর্ক উন্নয়ন তো হতেই পারে দুই দেশের সম্পর্ক। সেই জায়গায় আমি সম্মান করব এই সম্পর্ক যাতে সামনের দিকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। এটা শেখ হাসিনার সম্পর্ক না, এটা দেশ থেকে দেশের সম্পর্ক। সেই সম্পর্ককে আমরা কন্টিনিউশন করব, ভারতকে আমরা সেই বার্তা দেব। জি, আজিজুল বাড়ি হেলালের কাছে আসতে চাই। আমরা একেবারে শেষের দিকে চলে আসছি, যে আমরা আসলে যে দুই দেশের মধ্যে যে টানাপোড়েন, সম্পর্কের টানাপোড়েন চলছে, সেই জায়গা থেকে আসলে কিভাবে উত্তরণ সম্ভব বলে মনে করেন আপনারা? আপনাদের দল থেকে কি? ভারত যে অনাস্থা তৈরি করেছে বাংলাদেশের জনগণের উপরে, এবং শেখ হাসিনা যে সাবসার্ভিয়েন্ট পলিসির দ্বারা বাংলাদেশকে একদম নতজানু করে রেখেছে, জামাই বউ সম্পর্ক পর্যন্ত নিয়ে গিয়েছিল।
অর্থাৎ শেখ হাসিনার আমলে আনিস আলমগীর ভাই সেটা বলছে ভারত বাংলাদেশের সম্পর্ক চমৎকার ছিল না, বাংলাদেশকে সাবটেস্ট করে গোলামির দেশে পরিণত করেছিল এখানে। এবং সেখান থেকে আমাদের এক ধারণা তৈরি হয়েছে যে ভারত সবসময় আমাদের কাছে ইনজাস্টিস করে, আমাদেরকে সাবটেস্ট করে রাখে। এখন এই আস্থাটা কিন্তু ভারতকেই ফিরিয়ে আনতে হবে, অর্থাৎ সামনে এগিয়ে আসতে হবে আস্থার বাণী নিয়ে ভারতকে। বাংলাদেশের এখানে বাংলাদেশ তো নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হতে হতে ভারতের কাছ থেকে আমাদের জনগণের টোটাল একটা অনাস্থা তৈরি হয়েছে। ভারত বাংলাদেশের সম্পর্ক কখনো চমৎকার ছিল না, সবসময় মানে আপার হ্যান্ডে ভারত, তিনি আমাকে পদদলিত করছেন, পদপিষ্ট করছেন, নিষ্পেষিত করছেন, সাবসার্ভিয়েন্ট পলিসির দ্বারা আমাদেরকে এবং একটা সাবপ্রেশনের মধ্যে রাখছেন। এখন অনাস্থা আমাদের তৈরি হয়েছে, ভারতকে এগিয়ে আসতে। উনি আমাদের বন্দর বন্ধ করে দিবেন, উনি আমাদের পানি বন্ধ করে দিবেন, এগুলো আমরা জানি সে বন্ধ করতেই পারে। হ্যাঁ, এখন যদি সম্পর্ক উন্নয়নই করতে হয় ভারতের সাথে, ভারতকে তাকে মানে আপনার পজিটিভ মনোভাব, বন্ধুত্বের মনোভাব দেখাতে হবে। কিন্তু আমার কখনো মনে হয় না যে আপনি আমার দেশের লোককে মেরে তালকাঠায় ঝুলিয়ে রেখে বন্ধুত্বের কথা বলবেন, এটা কখনো হতে পারে না। সুতরাং আপনাকে ভারতকে আরও অনেক আপনার বন্ধুত্বের হাত প্রসারিত করবার জন্য অনেক কিছু করতে হবে ভারতকে। আমাদের যে মানে নিষ্পত্তি হয়নি যে সমস্ত ইস্যু, সব সমাধান করতে হবে। আমাদের এই যে বাংলাদেশের মানুষকে আপনি সীমান্তে মেরে আবার বলছেন যে পা উপর দিক দিয়ে মাথা নিচের দিক দিয়ে ঝুলিয়ে রাখবো, কিছুদিন আগে পর্যন্ত বলছে। এই সমস্ত কথা বলে আমরা যদি বারবার বলি যে ওদের সাথে আমার সম্পর্ক চমৎকার করার দরকার হবে, যিনি আমাকে বারবার আঙ্গুলি হেলন করবেন, যিনি আমাদেরকে বলবেন যে আমরা রিলিজিয়াস ক্লিনজিং করি, আপনার এথনিক ক্লিনজিং করি, আপনার পলিটিক্যাল ক্লিনজিং করি, বলছে না এই 5ই আগস্টের পরে, এবং এই পলাতক ফ্যাসিবাদ তার দেশে পলায় রয়েছে, সেখান থেকে আবার অনেক ভিডিও মেসেজ পর্যন্ত দিচ্ছে, সেসব বিষয়ে তিনি কথা বলছেন না। আমাদের এক্সট্রাডিশন চুক্তি আছে আমাদের কাছে, অনুপ চেটিয়াকে যেভাবে নিয়ে গেল বাংলাদেশ থেকে, শেখ হাসিনাকে সেভাবে বাংলাদেশে আনতে পারে, তো ভারত তো সেভাবে সহায়তা করতে পারে। অতএব আপনি ভারত যতক্ষণ না বন্ধুত্বভাবে এবং নিজেকে কমপ্লিট একটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এবং সমান মর্যাদা না দেবে, ততক্ষণ আমরা অর্থনৈতিকভাবে, মিলিটারিভাবে যতই আমরা ছোট দেশ হই না কেন, আমাদের তো একটা আত্মমর্যাদা আছে যে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা তো টেবিলে বসে আপনার আলোচনার মাধ্যমে দেশ স্বাধীন হয়নি, এটা আমরা তো যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সুতরাং ভারতকে কিন্তু এটা বুঝতে হবে যে আপনি যে নিষ্পেষণগত 53 বছর চালিয়েছেন, সর্বোচ্চ দিকেছেন শেখ হাসিনার আমলে, একটা পাপেট সরকার বসিয়ে এদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন, এদেশের সব কিছুকে ভারতের ধ্বংস। সুতরাং ভারতকে এগিয়ে আসতে। আরেকটি কথা দেখেন যে অর্থনীতির একটা কথা বলি, আমরা এই যে বিনিয়োগ সম্মেলনটা দেখলাম, আমি অনেকটা টেলিভিশন টকশোতে বলেছি যে আমরা জানি যে যারা রাজনীতি বিজ্ঞানের ছাত্র বা অর্থনীতির ছাত্র, আমরা জানি যে কোনো দেশে যখন পলিটিক্যাল অস্থিতিশীলতা বা আনসার্টেনিটি থাকে তখন কিন্তু বিনিয়োগ হয় না। আমরা জানি, এখনও আমরা পত্রপত্রিকায় দেখছি বিনিয়োগ হয় না। তারপরও এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার, তিনি বাংলাদেশে যে সমস্ত বিদেশি কোম্পানি আছে তাদেরকে নিয়ে একটা বিনিয়োগ সম্মেলন করলেন। এটার কি উদ্দেশ্য, কি হবে, উনি ডক্টর ইউনূস নিজেও জানে যে বাংলাদেশে পলিটিক্যাল সেটেলমেন্ট না আসা পর্যন্ত আপনার এফডিআই, যেটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এটা আসলে খুব দুরূহ ব্যাপার। কিন্তু তারপরে আমাদের পার্টি বিএনপি, আজকে আপনি দেখছেন যে আমরা কিন্তু 2034 সাল নাগাদ বাংলাদেশের জিডিপি $1 ট্রিলিয়ন একটা ইকোনমি ঘোষণা করেছি। আপনি দেখেছেন যে আমাদের যে 11টা রেগুলেটরি আপনার সংশোধন কমিটি দেওয়া হয়েছে। আমরা আমাদের যে জিডিপি আপনার 0.44% যে আপনার ছিল প্রত্যেক বছর বৃদ্ধি, সেটা আমরা 2.25 অত নিয়ে যাবো, এরকম একটা রোডম্যাপ কিন্তু আমরা আজকে দিয়েছি ইকোনমিক ডেভেলপমেন্ট, যে আগামী 2034 সাল নাগাদ বাংলাদেশের ইকোনমি হবে জিডিপিতে $1 ট্রিলিয়ন। জি, আমরা সেটি আশা করব। আনিস আলমগীর, একেবারে খুব সংক্ষেপে আমাদের যদি বলেন আসলে সেই সার্বিক পরিস্থিতি থেকে কিভাবে আসলে উত্তরণ সম্ভব, ভারতের সঙ্গে সম্পর্ক, বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি, খুব সংক্ষেপে পরিস্থিতি। আমি ওনার সঙ্গে একমত। আপনি যতই শো করেন, যতই বিদেশিদের আনেন, স্থিতিশীলতা হচ্ছে নাম্বার 1 জিনিস। যারা বিনিয়োগ করবে, কোন ঝুড়িতে সে তার ডিমটা রাখবে, ডিমটা কি ওইখানে ঠিক মতো থাকবে কিনা, সেটা হচ্ছে বিষয়। সবচেয়ে মানে বড় প্রজেকশন তো এই বিনিয়োগ সম্মেলনের দিনেই দিয়ে দিয়েছে এই বাঙালি, এই সরকার। তারা বিদেশি
প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করেছে, আলোচনা তাদের এগুলো চুরি করেছে, লুট করেছে। সো যে বিদেশি যে এখানে লুট করবে, এই মব যে দেশ নিয়ন্ত্রণ করতে পারে না, যে সরকার নিয়ন্ত্রণ করতে পারে না, সেই সরকারের আমলে সে কীভাবে বিনিয়োগ করবে? বিনিয়োগ যারাই করে তারা একটা স্থিতিশীল সরকার চায়, একটা রাজনৈতিক সরকার চায়, তাদের পলিসি কি সেটা চায়। অস্থিতিশীল অবস্থায় তারা মবের কথা বলছেন, সেটি বলা হচ্ছে যে অন্য কেউ ষড়যন্ত্র অংশ হিসেবে কেউ এটি করছে। এইসব ষড়যন্ত্রের গল্প আর কত শুনবো? 5 আগস্টের পর থেকে তো শুধু ষড়যন্ত্রের গল্প শুনছি। শেখ হাসিনা পালিয়েছে, তার পলাতক বাহিনী গিয়েছে, আর যারা এখানে আছে তাদেরকে তো ধরছেন, তাদেরকে তো জেলে দিচ্ছেন। ধরেন, তাদেরকে ধরেন না কেন? কেউ কি নিষেধ করছে যে এদেরকে ধরেন না, বিচার করেন না? তাদেরকে করেন। এগুলো বলে তো আর হবে না। আপনি মব কারা এটা তো দেখছে, মব কি কারা এদের ছবি দেখছেন, ছবি আছে, ভিডিও আছে, তো এগুলো তো এসব গল্প বলে কোনো লাভ হবে না। আর সম্পর্ক উন্নয়নের কথা বললেন যে ভারতের সাথে, আমি মনে করি যে আমরা দুইটা প্রতিবেশী দেশ। আমি ভারতকে পার্সোনালি পছন্দ করি বা আপনি পছন্দ করেন না, সেটা অন্য ব্যাপার, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমাদের সম্পর্ক থাকতে হবে। আমাদের তো অন্য জায়গায় যাওয়ার রাস্তা নাই দুই দেশের মধ্যে। তারাও আমাদের উপর নির্ভরশীল অনেক ইস্যুতে। এখন আপনি দেখবেন যে আমরাও তাদের উপর অনেক কিছুতে নির্ভরশীল। আমাদের আরেকটা প্রতিবেশী আছে, তার সাথে আমাদের ঝগড়া লেগে আছে। রোহিঙ্গাদের একটা বার্ডেন আমাদের মাথার উপরে এসেছে। সো আমরা সব কিছু মিলিয়ে আমাদের বর্ডারকে অনিরাপদ করতে পারি না। আমরা আমাদের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখবো এবং কিভাবে আমরা আমাদের স্বার্থ উদ্ধার করব সেরকম কৌশলী হতে হবে। আমাদের অভিজ্ঞ লোকদেরকে এখানে নিয়োগ দিতে হবে, অভিজ্ঞ লোকেরা সেটা দেখবে। আর সার্বিক রাজনৈতিক পরিস্থিতি আমি আপনাকে বলেছি যে মব এবং মিলিটারি এবং এই যে মোল্লা, এই 3 গোষ্ঠীকে যদি এই সরকার তার হাতে না রাখে, তার নিয়ন্ত্রণে না রাখে, তাহলে সরকার এখানে চলতে পারবে না। মব যা ইচ্ছা তা করবে, মোল্লারা যা ইচ্ছা তা করবে, রাস্তায় নামে কারে, আপনাকে আগে বলছি, ফতুয়া দেবে কার কি। আর মিলিটারির সাথে সুসম্পর্ক করতে হবে। মিলিটারি এই দেশেরই সম্পদ, এই দেশেরই লোক। তাদেরকে আমরা যে বিভিন্ন জায়গায় নিয়োজিত করেছি জনস্বার্থে, এখন যারা দায়িত্ব পালন করছে, আপনি তো এখানেও কোশ্চেন করতে পারেন, ওরা যদি রাস্তায় থেকেই থাকে তাহলে এগুলো ঘটলো কী করে? তার মানে এখানে কোনো না কোনো জায়গায় একটা গ্যাপ তৈরি হয়েছে, সেই গ্যাপটা ঠিক করতে হবে। আমরা বুঝতে পেরেছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আজকে আমাদেরকে শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার কারণে। দর্শক, এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।